আমাদের দেখে খালামণির মুখখানা স্মিত হয়ে যায়। তিনি সাবলীল ভঙ্গিমায় দরজার চৌকাঠের দিকে বাম পা বাড়িয়ে দিয়ে মাকে এক হাতে জড়িয়ে বলেন, বুবু, ভেতরে আসো। আমরা ভেতরে যাই। খালামণি আমাদের সোফায় বসিয়ে দিয়ে মুহূর্তেই ব্যস্ত হয়ে পড়েন। কাজের লোকদের এটা ওটা করতে তাগাদা দিতে থাকেন। তা দেখে আমি এবং মা খানিকটা প্রত্যুত্তর হই। মা বিগলিত গলায় বললেন, আহা, শাহিদা, এত অস্থির হোস না ত। মাত্রই ত আসলাম। শান্ত ধীরে সব আস্তে আস্তে করিস। আগে আমাদের একটা রুম দেখিয়ে দে। আমরা খুব ক্লান্ত। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব। খালামণি মায়ের কথা মেনে নেন। আর বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি। তোমরা ফ্রেশ হয়ে নাও, তোমাদের রুমেই চা পাঠিয়ে দিব। কথা শেষ করেই খালামণি আমাদের উনার সাথে 10ম ফ্লোরে, অর্থাৎ উপরের তালায় নিয়ে যান। সেখানের একটা রুমের দরজা ঠেলে ভেতরে ভেতরে ঢুকতে বললেন। বুবু, তোমরা আসবা শুনে আজ সকালেই মরিয়মকে দিয়ে রুমটা গুছিয়ে রাখি। দেখো তো পছন্দ হয়েছে কিনা। মা টকবক চোখে রুমের চারপাশে তাকান। বলেন, বেশ তো, খুব পছন্দ হয়েছে শাহিদা। তারপর খালামণি আমার দিকে ফিরে বললেন, আর সানা, তোমার পছন্দ হয়েছে? রুমটা চারকোণাকৃতির এবং বেশ বর্ষর। এটির কোণা ঘেঁষে সামনে লম্বা একটা বারান্দা। এতে 3-4টে ঝুলন্ত টব হালকা বাতাসের ঝটকায় দিকে দিকে নড়ে উঠছে। আর ভেতরে একটি বেড, একটি কাবার্ড এবং এক সেট চেয়ার টেবিল। দেখতে খুব বেশি চমৎকার না হলেও মোটামুটি সুন্দর বলা যায়। বললাম, খারাপ না। খালামণি খুশি হয়ে যান। হাসি হাসি মুখ করে বলেন, হুম, আর যা যা প্রয়োজন হবে সেটা মরিয়মে বলবে। ও এসে দিয়ে যাবে। মা বললেন, যেটার প্রয়োজন হবে সেটা মরিয়মকে বলবো কেন? আমার বোনের বাড়ি মানেই তো আমার বাড়ি। যা যা লাগবে আমি নিজেই গিয়ে নিয়ে আসব। মায়ের কথায় খালামণি শব্দ করে হেসে ওঠেন। সাথে আমিও হেসে দিই, তবে নিঃশব্দে। দুপুরের খাবার শেষ করে মাকে ওষুধ খাইয়ে দিয়ে আমি বিছানায় হালকা পিঠ ঠেকাই। মুহূর্তে ক্লান্তিভরে চোখগুলোর পাতা ভার হয়ে আসে। অসাড় এবং অবচেতন হয়ে কখন যে ঘুমিয়ে যাই সন্ধ্যের সময় মায়ের ডাকে ঘুম না ভাঙলে বুঝতাম না। বাইরে তাকিয়ে আবছা অন্ধকার। দূরের বাতির আলো ম্লান প্রজ্জ্বলিত। এখনও তা গাঢ় রূপে চারপাশ ছড়িয়ে যেতে পারেনি দিনের হালকা স্ফীত আলোর কারণে। আমি কাচুমাচু হয়ে হাত পা নেড়েচেড়ে বিছানা থেকে নামি। বাথরুমের দিকে যেতে নিলেই মা বললেন, সানা, তোর মোবাইলে বার কয়েক ফোন এসেছিল। আমি হাঁটার গতি শ্লথ করে মায়ের দিকে ফিরি। বললাম, কে কল করেছে জানো? না, আমি তো রিসিভ করিনি। ওহ, আচ্ছা, আমি বাথরুম থেকে আসি তাহলে। যা। বাথরুম থেকে বেরিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি আকাশ কল করেছে। আমি ব্যাক করব, হঠাৎ মনে পড়ল এখন তো মাগরিবের ওয়াক্ত। হয়তো ও নামাজে যাবে। এখন কল করেও হয়তো পাব না। তাহলে পড়ে দিব। ভেবেই ফোনটা আবার আগের জায়গায় রেখে দিই। মাগরিবের সময় শেষ হয়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। আমি ব্যাগের জামাকাপড়গুলো এক এক বের করে কাবার্ডে রাখতেছি। মা বিছানার উপর বসে আসেন। এমতাবস্থায় মরিয়ম ভেতরে ঢোকে। সাথে খালামণিও। মরিয়ম নাস্তার ট্রেটা টেবিলের উপর রেখে চলে যায়। খালামণি বলল, বুবু,
সানা নাস্তা করে নিও। মা সাবলীলভাবে মাথা নাড়েন। খালামণি বলেন, আর হ্যাঁ বুবু, তুরাব বাসায় এসেছে। এখন ও ওর রুমেই। ওর বন্ধুরাও ওর সাথে এসেছে। তাই এখন ও ওদের সাথেই কথা বলতেছে। আমি ওকে গিয়ে তোমার কথা বলেছি। ও আসবে। এসেই তোমার রোগ অনুযায়ী ভালো ডাক্তার সাজেস্ট কর দিবে। মা হতবিহ্বল চোখে আমার দিকে তাকান। আমিও স্তম্ভিত প্রায়ই। খালামণিকে হঠাৎ বলা ঠিক হবে আসার আগেই আমি পরিচিত একজন ডাক্তারকে দেখিয়ে এসেছি। কাল রিপোর্ট বেরোবে। এমনটা বললে উনি কেমন রিয়েক্ট করবেন কে জানে। ভেবেই অন্তগোপনে একটা ঢোক গেলি। প্রত্যুত্তর হয়ে খালামণির দিকে এগিয়ে বললাম, খালামণি, ঢাকায় আমারও পরিচিত ভালো একজন মেডিসিন ডাক্তার আছে। ভাবলাম উনাকেও একবার দেখালে। আন্টি আমার পুরো কথা শেষ করতে না দিয়েই বলে উঠলেন, সমস্যা কি? সেখানেও দেখাবা? মানুষ তো আর এক জায়গায় দেখায় না। 2-3 জায়গায় দেখালে রিপোর্ট মিলে গেলে অনেকটা চিন্তামুক্ত হওয়া যায়। জি। আচ্ছা আমি গেলাম। খেয়ে নিও। বলেই খালামণি দ্রুতপদে বেরিয়ে যান। আমি হা হয়ে সেদিকে তাকিয়ে থাকি। তবে বুঝে উঠতে পারলাম না তিনি বিষয়টা কি নরমালি নিয়েছেন নাকি রাগ করেছেন। আসলে ভাবলেসহীন মানুষের কথা বুঝে ওঠা কষ্টকর। সন্ধ্যের নাস্তা খাওয়া শেষ করে আমি ফোনটা হাতে নিয়ে বেলকনির দিকে চলে আসি আকাশকে কল করব ভেবে। এরই মধ্যে মা হঠাৎ কাতরিয়ে ওঠেন। পেছনে ঘুরে তাকিয়ে মা বুকে হাত রেখে চোখমুখ কুঁচকে আছেন। দৌড়ে মায়ের কাছে আসি। কাঁধে আলতো হাত রেখে বললাম, মা শরীর খারাপ করছে? মা মিনমিন গলায় বলেন, বুকে খুব চিনচিন ব্যথা করছে রে। আমার ভেতরটায় আটকে উঠে। বললাম, বেশি ব্যথা করছে? না, হালকা। মার বুকে খানিক ঢলে দিয়ে আমি মাকে বিছানায় শুয়ে দিই। তারপর টেবিলের উপর থেকে মার ওষুধের বাক্সটা খুলে ওখান থেকে একটা ব্যথার ট্যাবলেট বের করে গ্লাসে পানি নিয়ে মাকে ওষুধটা খাইয়ে দিই। মা ওষুধ খেয়ে সোজা হয়ে শোয়ে। কিছুক্ষণ এভাবে কাটে। তারপর মার একদম কাছে আমার মুখটা এনে বললাম, মা, ব্যথা এখন কেমন? মা চোখবুজা রেখেই আস্তে গলায় উত্তর করল, কিছুটা কমেছে। তারপর মাকে আর জ্বালাতন করিনি। মা নিঃশব্দে শুয়ে থাকে। খালামণিকেও আর এ ব্যাপারে কিছু বলিনি। দরকার কি একজনের বাসায় এসে উল্টো তাকে চিন্তায় এবং অস্থিরতায় ফেলা। 10টার দিকে মরিয়ম আপু রুমে আসে। এসেই বলল, ম্যাডাম বলছে খেতে যেতেন। কথাটা শুনে আমি কিছুটা তটস্থ হই। খেতে যেতে হলে এখন তো নিচে যেতে হবে। আর নিচে গেলে তুরাব ভাইয়ার মুখোমুখি। তাছাড়া মাও অসুস্থ। মাকে তো আর নিচে নিয়ে যাওয়া যাবে না। ভেবেই বললাম, মায়ের শরীরটা খারাপ। আপনি বরং খালামণিকে বলুন খাবার এখানেই পাঠিয়ে দিতে। তাহলে খালাম্মা এখানে খাবে, আর আপনি সবার সাথে ওখানে খান। না মানে ওখানে তো অনেকেই। আমি? আরে অনেকে কই দেখলেন? তুরাব ভাইয়া, শুভ ভাইয়া, সুরভি আপা এবং ম্যাডামে। আর স্যার তো রাতে ভাত খায় না। ডায়াবেটিক রোগী। উনি এখন উনার রুমেই। আর উনাকে উনার রুমেই এখন রুটি এবং সবজি করে দেওয়া হয়েছে। মরিয়ম আপার মুখ থেকে সুরভি শব্দটা শুনে উনার দিকে হতচকিতে তাকাই। দ্বিধা ভরা গলায় বললাম, সুরভি কে? তুরাব ভাইয়ার বন্ধু। শুধুই বন্ধু? মানে? না, না কিছু না।
তুমি একটা কাজ করো, আমাদের জন্য এখানেই খাবার নিয়ে এসো। আমি নিচে যাব না। মরিয়ম আর কিছু বলেনি। সায় দিয়ে চলে যায়। আর আমার মস্তিষ্কটা 10-12 বারের মতো রক্তক্ষরণের মতো ব্যথা করে ওঠে। ভাবনায় আসছে না এরকম একটা ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে। আবার তাও তার রাতবিরাতে এ বাসায় এসে আড্ডার আসর। হাউ ওয়ান্ডার ডে সিন ইজ। রাত 10টা কিংবা 11টা। আমি ডিনারটা সেরে হাতে একটা থ্রিলার বই নিয়ে চেয়ার টেনে বসি। এমতাবস্থায় কেউ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আমি চমকে পেছনে ঘুরে তাকিয়ে তুরাব ভাইয়া এসেছে। উনাকে দেখামাত্রই আমার ভেতরটায় একদলা লজ্জা, সংকোচ গেড়ে বসে। মাথার অর্ধ আবৃত ওড়নাটা সামনে আরেকটু টেনে নিয়ে আবার তাড়াতাড়ি বইয়ে মুখ গুজি। আর কান দুটো পেছনের দিকে মনোনিবেশ করে রাখি। 3-4 সেকেন্ড কেটে যাওয়ার পর তুরাব ভাইয়া খানিকটা কেশে নিয়ে গলাটা একটু পরিষ্কার করেন। খুবই সুশীল এবং সুস্পষ্ট গলায় মাকে বলেন, আন্টি ঘুমাচ্ছেন? মার এতক্ষণ চোখের পাতা বুজা ছিল। ঠিক ঘুমায়নি, সন্ধ্যের বুক ব্যথায় কাতর শরীরটা বিছানায় ছড়িয়ে দিয়েছেন মাত্র। কারো কথার আওয়াজ পেয়ে সেই কাতরতার গোচর কাটে। চোখজোড়া মেলে দেখেন তুরাব ভাইয়া। মুহূর্তেই মার ঠোঁটে একদলা হাসি ঝুলে পড়ে। শোয়া থেকে ধীরগতিতে উঠে বসেন। তারপর বলেন, না বাবা, ঘুমাইনি। শরীরটা একটু খারাপ লাগছে তাই শুয়ে আছি। তা তুমি দাঁড়িয়ে কেন? চেয়ারে বসো। এই সানা, তুরাবকে একটা চেয়ার টেনে দে। না আন্টি, লাগবে না। আমি একটু পর চলে যাব। খারাপ দেখাবে ভেবে আমি একগাটটি লজ্জা, সংকোচ বোধ থাকা সত্ত্বেও মার কথায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। চোখের দৃষ্টি নিচের দিকে রেখেই পাশ থেকে একটা চেয়ার টেনে এনে উনার দিকে এগিয়ে দিই। উনি সেখানে ধপাস করে বসে পড়েন। এ বিষয়টা আমার চোখে একটু বাধে। কেমন ম্যানারলেস রে! একজন দিয়ে দিল, আর সে কেমন বেহায়ার মতো বসে গেল। তা আগে কোথাও ডাক্তার দেখিয়েছেন, আন্টি? হুম, বাবা দেখিয়েছে। কুমিল্লা মডার্নে। কি বললেন ওই ডাক্তার? হার্ট দুর্বলের কারণে নাকি বুকে ব্যথা হচ্ছে। আর আগে শুধু বুকে ব্যথাই ছিল, ইদানিং তার সাথে শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা নতুন করে জুড়ে বসেছে। তাহলে তো ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা, আমি তাহলে একজন ডাক্তারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। কাল গিয়েই দেখিয়ে আসুন। মার ঠোঁট নড়ার আগেই আমি পাশ থেকে ফোন কেটে বললাম, কাল সম্ভব না। তুরাব ভাইয়া আমার দিকে অবাক নয়নে তাকান। বলেন, কেন সম্ভব না? মনে মনে কথাগুলোকে গুছিয়ে নিয়ে উনার সামনে নিজেকে যথেষ্ট সম্ভব প্রদর্শন করে বললাম, মা একজন হার্টের রোগী। অনেকটা পথ জার্নি করে এখানে এসেছে। এতে শরীরটা প্রায় অসাড়। এখন মার রেস্ট খুবই প্রয়োজন। তাই কালকের দিনটা সম্পূর্ণ রেস্টে কাটিয়ে ইনশাল্লাহ পরদিন নিয়ে যাব ভেবেছি। তুরাব ভাইয়া নিঃশব্দে কথাগুলো শুনে নিয়ে দুপাশে হালকা মাথা ঝাঁকিয়ে বলেন, তা বেশ, নো প্রবলেম। ইজ ইউর উইশ। আমি আর কিছু বলিনি। চেয়ারে এসে বসে পড়ি। উনি উনার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গন্তব্য ফিরতি মায়ের দিকে ফিরে বলেন, তা আন্টি, আমি চলে যাচ্ছি, ঠিকমতো ওষুধ খেয়ে নিবা। ওষুধ কিছুতেই মিস দিবা না। আর পর্যাপ্ত ঘুম দিবা, ওকে? ঘুম তো বেশি আসে না রে বাবা। না আসলেও চেষ্টা করতে হবে। আর যদি একেবারে নাই আসে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন নিও। দেখি। আচ্ছা, যাচ্ছি তাহলে।
মা মাথা দুলে হ্যাঁ ইঙ্গিত করেন। উনি বেরিয়ে যান। উনি চলে যাওয়ার মিনিট 10 পর আমি পুরো বারান্দাময় জুড়ে পায়চারি করতে থাকি। মা কিছুক্ষণ হলো ঘুমিয়ে গেছেন। বাতিও অফ করে দিয়েছি। এখন রুমটা পুরো অন্ধকার। আর বারান্দাটা চাঁদের স্নিগ্ধ আলোয় চকচক করছে। বাইরে দূরের 2-3টে কৃষ্ণচূড়া গাছ মৃদু বাতাসে কিছুক্ষণ পরপর দুলে উঠছে। আমি ওখানটায় এক পলক তাকিয়ে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ি। আজ ওই লোকটাকে মিথ্যে বলেছি। মার ক্লান্তির কারণে কাল নিয়ে যেতে পারব না। জানি না লোকটা কি ভেবে নিয়েছে। সন্দেহ করেছে নাকি বিশ্বাস করেছে। যদি বিশ্বাসই করে নিল তবে কাল আমি কি বলে রিপোর্ট নিতে যেতে বেরুব? খালামণিকে কি বাহানা করে বলবো যে খালামণি আমি বাইরে যাচ্ছি? আচ্ছা, যদি সত্যটাই, অর্থাৎ আকাশের চেম্বার থেকে মাকে দেখিয়ে এনেছি, সে আমার কলেজ লাইফের ফ্রেন্ড এসব বলে দিতাম, তাহলে উনারা কেমন রিয়াক্ট করতেন? বিষয়টি ভালোভাবে দেখতেন? অবশ্যই না। তাহলে ভুলটা কি আমারই ছিল যে আমি প্রথমেই আকাশের চেম্বার থেকে মাকে দেখিয়ে এই বাসায় আসলাম? তখন তো আর অত কিছু ভেবে দেখিনি। উফস! এত শত ভাবনার মাঝেই হুট করে আমার কল বেজে ওঠে। রুমে যেয়ে বাতিটা অন করে মোবাইল হাতে নিই। তারপর আমার বাতি অফ করে দিয়ে বারান্দায় চলক আসি। স্ক্রিনে তাকিয়ে আকাশ কল করেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসল। খালামণির বাসায় গিয়ে আমাকে বলেই গেলি? আরে না, একটু ব্যস্ত আর কি আকাশ। তুই জানিস, মার আজকে সন্ধেও বুক ব্যথা উঠেছে। কি বলিস? হুম। ওষুধ খাইয়ে দিয়েছিস? হু। ওষুধ খাওয়ানোর পরই তো স্বাভাবিক হলো মা। আন্টির ভালোমতো খেয়াল রাখিস। আর কাল রিপোর্টগুলো ভালোমতো দেখব কি কারণে এত রোগ। কাল তো আসছিস না? আমি খানিক চুপ থেকে তারপর বললাম, যাব আকাশ। বলেই ছোট্ট একটা ঢোক গিলি। আকাশ বলল, ওকে, তাহলে কাল আমাদের দেখা হচ্ছে। কাল কিন্তু আমার এখানে লাঞ্চ করবি বলে দিলাম। সেটা পরে দেখা যাবে। পরে দেখা যাবে মানে কি? এত কিছু বুঝি না, কাল এখানেই লাঞ্চ করবি। লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন। আমি ফিকে হেসে বললাম, আচ্ছা বাবা, করব। আন্টি ঘুমিয়ে? হু। ওহহ। একটা কথা বলতাম সানা। কি? আকাশ খানিক চুপ থাকে। ওর নিশ্চুপতা বোঝা গেল ও কিছু একটা ভাবছে। পরমুহূর্তে বলল, না কিছু না। আচ্ছা, তা ডিনার করেছিস? না। কেন? বুয়ার বাসায় কি প্রবলেম হয়েছিল সেজন্যে আসতে পারেনি। তাই রান্নাও হয়নি। ফ্রিজে ফ্রুটস আছে। ফ্রুটস খেয়ে রাতের খাবারটা কোনোমতে কাটিয়ে দিব। তুই করেছিস? আমি আরও আগে করেছি। আর শুন, যতদিন তোর সাথে কথা হলো ততই দিনই শুনলাম তোর এই সমস্যা, ওই সমস্যা একটা কাজ করলেই তো পারিস। কি? একটা বিয়ে করে পেল। বউ সারাদিন ওটা সেটা খাওয়াবে, জামা ধুয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। আকাশ খিলখিল হেসে দেয়। হাসি থামিয়ে বলল, বিয়ে তো আর কখনো করব না। তাই বউ আসবে কোত্থেকে? এ কথাটি শোনামাত্র এক মুহূর্তেই আমার ধমনী শিরা উপশিরায় হিমস্রোহ বয়ে যায়। চোখ দুটো ছলছলিয়ে ওঠে। বুকটা ভার হয়ে আসে। মনের অবচেতনে গুনগুনিয়ে উঠে, আকাশ আমায় এখনো অনেক ভালোবাসে? আচ্ছা, কেন এত ভালোবাসে?
কেন এত আবেগ মোহ বুকের পাশে জমা রেখে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে? কি লাভ তার? ভেবেই নিজেকে সংযত করি। তারপর প্রসঙ্গ পাল্টে শান্ত গলায় বললাম, রাত অনেক হয়ে গেছে, ডিনার করে নে, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। রাখলাম। আর শুন, কাল কখন আসবি? বের হওয়ার সময় তোকে কল করে জানাবো। ওকে, বাই। টেক কেয়ার। কলটা রেখে বেলকনির দরজা বন্ধ করে বিছানায় এসে শুই। আর ভাবতে থাকি কাল খালামণিকে কি বলে বাসা থেকে বেরোনো যায়। আকাশ হঠাৎ আমায় এমন একটা উদ্ভট রিকোয়েস্ট করে বসবে যা আমি কখনো চিন্তাই করতে পারিনি। আমি চরম ক্রুদ্ধ এবং অবাক। আজ সকালে যখন বেঘোরে ঘুমাচ্ছিলাম, ঠিক তখন আকাশ কল করে। ঘুমা চোখে আমি কলটা রিসিভ করি। রিসিভ করতেই ওপাশ থেকে আকাশের গম্ভীরা স্বর পাল্টে যায়। সে বাচ্চাসুলভ কণ্ঠের ঝুড়ি খুলে বলল, সানা, তুই এখন ঘুমাচ্ছিস? আমি ঘুম মাখা কণ্ঠে বললাম, হু। একটা কথা বলবো, প্লিজ শুনবি? হু, বল। আজ তুই যখন আসবি তখন প্লিজজ একটা শাড়ি পরে আছিস। তোকে শাড়ি পরা দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে। না করিস না, প্লিজ। এমন অপ্রস্তুতকর কথা শোনামাত্রই আমার তরল চোখের ঘুম এক নিমিষে উড়ে যায়। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে তরহর শোয়া থেকে উঠে বসি। বিবৃতি কণ্ঠে বললাম, শাড়ি পরব মানে? খুব করে মন চাইছে এক পলক তোকে শাড়ি পরা অবস্থায় দেখতে। নারীদের অপ্রতিম সৌন্দর্য প্রকাশ পায় তার শাড়িতে, আর কেশেতে তো আরও বেশ। ইচ্ছে হলে শাড়ির সাথে চুলগুলোও ছেড়ে আছিস, আর ইচ্ছে না হলে ছাড়িস না। ওটায় তোকে চাপ দিচ্ছি না। আমি কি উত্তর করব নিজেই বুঝতে পারছি না। চোখ বুজে শুধু এটুকুই বললাম, আকাশ, এটা অসম্ভব। আকাশ এ কথার পিঠে আর কিছু বলার সাহস পেল না। তারপর অন্য প্রসঙ্গ টেনে এনে বলল, তা কখন আসছিস? 12টার দিকে। ওকে, সাবধানে আসিস। আসলে কথা হবে। বাই। বলেই ফোন রেখে দেয়। আমি ফোনটা কান থেকে সরিয়ে নিচে আলতো রেখে দিয়ে কিছু সময় একটা ঘোরের মধ্যে কাটিয়ে দিই। তবে যতটা ভেবেছি ও বোধহয় ঘোরের বসে এসব বলছে। না হলে হুটহাট এমন কিছু বলা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে অসম্ভব। ভালোবাসে বুঝলাম, ভালোবাসে বলেই যে সে তার লিমিটেশন ক্রস করবে এটা আমি নিঃসন্দেহান। কারণ আকাশ আমি শুধু আজ নয় 6টা বছর ধরে চিনে এসেছি ও কেমন। কাজেই বিষয়টিকে মাথায় বেশিক্ষণ আর পাত্তা দিইনি। 12টার দিকে রেডি হই মার রিপোর্ট আনতে। গায়ে আলখাল্লার মতো একটা থ্রিপিস জড়িয়ে নিই, আর চুলগুলো খোপা করে মাথায় ওড়না টেনে দিই। হ্যান্ডব্যাগ নিয়ে নিচে আসতেই খালামণিকে চোখে পড়ে। উনি দূর থেকে আমাকে দেখামাত্রই হেসে দেন। আমি উনার কাছে আসতেই বলে উঠেন, কোথাও যাওয়া হচ্ছে, সানা? আমি স্বাভাবিক ভঙ্গিমায় বললাম, জি, খালামণি। আপনাকে কাল রাতে বলবো বলে আর বলা হয়নি। ইটস ওকে। তা কোথায় যাবা? ধানমন্ডিতে আমার একটা ফ্রেন্ড আছে। ওর জব ইন্টারভিউ চলছে। নীলক্ষেত থেকে কিছু বই কিনবে। তাই কাল রাত জোর রিকোয়েস্ট করেছে যে করেই হোক ওর সাথে একটু নীলক্ষেত যেতে। ওখানে খুঁজে ওকে ভালো মানের কিছু বই সাজেস্ট করে দিতে। বান্ধবী তো, তাই আর কি খালামণি বারণ। নো প্রবলেম। বান্ধবী যেহেতু বলেছে যাও। জি, খালামণি সেটাই। সাবধানে যেও।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সদরে পা রাখতেই খালামণি পেছনে থেকে আবার ডেকে ওঠেন। আমি দ্বিধান্বিত চোখে পেছনে ঘুরে তাকাই। ঠোঁটে জোরপূর্বক হাসি ঝুলিয়ে বললাম, জি, আন্টি কিছু বলবেন? তুমি এখন যাবে কোথায়? জি, নীলক্ষেতেই। ও নীলক্ষেতই আসবে। তাহলে গাড়ি আছে। গাড়ি করে যাও। যেতে বেশিক্ষণ লাগবে না। না না, আমি সিএনজি করেই যেতে পারব। সিএনজি অনেক ভাড়া নেয়। তাছাড়া ঢাকায় তুমি নতুন। এরা নতুনদের পেলে তো আরও দ্বিগুণ টুকিয়ে নেয়। যেটা বলছি সেটা শুনো। ঢাকায় আমি আজ ৩১ বছর। আমি জানি এই শহরের সবাই কেমন। আমি রহমত ভাইকে ডেকে দিচ্ছি। ও তোমায় নীলক্ষেত দিয়ে আসবে। পরে আর কি? উনার শক্ত কথার জিম্মিতে অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য মেয়ের মতো উনার কথা মেনে নিই। তারপর আমি গাড়িতে উঠে বসি। রহমত চাচা গাড়ির গ্লাস পরিষ্কার করছেন। এমতাবস্থায় কোথায় থেকে একটা মেয়ে এসে রহমত চাচাকে উদ্দেশ্য করে বলল, আন্টি বাসায় আছে? হ্যাঁ, মামুনি আপা বাসায় আছে। ওকে। বলেই মেয়েটি রহমত চাচাকে পাশ কেটে গেইটের ভেতর ঢুকে যায়। আমি বড় বড় চোখ করে মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। মেয়েটির পরনে লেডি শার্ট গেঞ্জি আর স্কিন জিন্স। চুলগুলো বেসামাল ছড়ানো। তার সুন্দরের কথা বললে আমি সন্দিহান। কেননা মেয়েটি মেকআপ করাই ছিল। কাজেই কালো নাকি ফর্সা বুঝতে পারিনি। তবে সম্ভবত ফর্সাই হবে। রহমত চাচার গ্লাস পরিষ্কার করা শেষ হলে উনি ড্রাইভিং সিটে এসে বসেন। আমি তোড়বড় বলে উঠি, চাচা, ওই মেয়েটি কে ছিল? তিনি অবচেতক মনে বলেন, কোনো মেয়ে? এই যে মাত্র আপনার সাথে কথা বলে ভেতরে ঢুকল। ওহ জেনি। ও তো ম্যাডামের কাছে প্রায়ই আসে। সামনের ৩-৪ বিল্ডিং ফেরুলেই ওর বাসা। আমি মুহূর্তেই কেনজানি খুব কৌতূহলী হয়ে যাই। উনার দিকে প্রশ্ন ছুড়ে দিই, প্রায়ই কেন আসে? ম্যাডামের সাথে জেনির খুব ভালো সখ্য। ম্যাডাম জেনিরে খুবই পছন্দ করে। একদিন জেনিরে না দেখলে দেখতা ম্যাডামের কি অবস্থা হয়। বলেই উনি কিচকিচ হেসে ওঠেন। তা ওই মেয়েও পাগল উনার জন্যে? রহমত চাচা হাসি থামিয়ে ঘাড় ঘুরে আমার দিকে তাকিয়ে বলেন, খুব। তাছাড়া ম্যাডাম তো চাচ্ছেন জেনিরে তুরাব স্যারের বউ করতে, তাই আর কি পাগল তো হবেই। তুরাব স্যারের বউ করতে কথাটি আমার ডান কান দিয়ে ঢুকলেও বাম কান দিয়ে আর বেরুতে পারেনি। সতর্ক চোখে উনাকে আবারও প্রশ্নবাণে ফেলি। বললাম, তা বউ করবেই? এরই মধ্যে রহমত চাচা গাড়ি স্টার্ট করে দেন। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে চোখের দৃষ্টি সামনে রেখেই বেখেয়ালি বলেন, তুরাব স্যার রাজি হইলেই ত বউ করতে পারব। উনি রাজি নয়? রহমত চাচা দুপাশে মাথা নাড়েন। মুহূর্তেই আমি সতর্ক হয়ে যাই সেদিনের ডিভোর্সের ব্যাপারটায় সম্পূর্ণই এই জেনি হল তার একটা কারণ। না হলে খালামণি সেদিন তুরাব ভাইয়ার রিলেশনের কথা এভাবে তুলতেন না। আচ্ছা, তুরাব ভাইয়াও খালামণির কথাটায় সায় দিলেন কেন? এর কারণ কি? এর পেছনে কি এমন কারণ থাকতে পারে? জানতে হবে এর উত্তর। আর স্বয়ং তা তুরাব ভাইয়ার থেকেই। খালামণির প্রতি এই মুহূর্তে আমার খুব ঘৃণা, রাগ অনুভূত হয়। মানুষ এত পাষাণ ভরে নিজের হাতে গড়িয়ে দেওয়া পবিত্র বন্ধনটাকে নিজেই ভেঙে দিতে পারেন? মানুষ কিভাবে এতটা স্বার্থপর হয়? কিভাবে টাকা পয়সার কাছে নিজের ওয়াদাকে ভঙ্গ করে? আচ্ছা, তাহলে জ্ঞানী গুণীরা তো ভুল বলেননি,
মানুষ অহংকারের সীমা লঙ্ঘন করলে একেবারে মাটির সাথেও মিশে যেতে পারে। নীলক্ষেতের মোড়ে এসে গাড়ি থামে। আমার অবচেতন মনের ঘোর কাটে রহমত চাচার কথার আওয়াজে। বললেন, মা নামবা না? আমি দৃঢ় চোখের পাতা মেলে বাইরে তাকাই। বহর বহর বইয়ের স্টল। তার মানে এখন নীলক্ষেত। তবে নীলক্ষেত এসে আক্ষেপ হয়নি, বরঞ্চ মিথ্যে ভনিতায় নীলক্ষেত এসে অন্তত সত্যিটা তো জানতে পেলাম। এটাই অনেক বড় প্রাপ্তি। গাড়ি থেকে নামার পর রহমত চাচা বললেন, তা মা, বই কেনা শেষ হলে আমাকে কল করে বলবে, আমি আবার এসে তোমায় নিয়ে যাব। আমি অন্তগোপনে ছোট একটা ঢোক গিলে নিয়ে কাচুমাচু ভঙ্গিতে বললাম, চাচা, সমস্যা নেই। আপনার শুধু শুধু কষ্ট করে আসার দরকার নেই। আমি এখন মোটামুটি সব চিনি। আমি নিজেই যেতে পারব। রহমত চাচা আমার কথাগুলো মনোযোগ দৃষ্টিতে শুনে নিয়ে তারপর দুপাশে মাথা ঝাঁকিয়ে বলেন, তা বেশ। সাবধানে থেকো, মা। গেলাম আমি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিয়েই রহমত চাচা গাড়ি নিয়ে এক নিমিষে অনেকটা দূরে চলে যান। আমি সেদিকে স্থির চাহনিতে তাকিয়ে থেকে দুকদম পিছু হাঁটে কিছুটা দূরে এসে দাঁড়াই। তারপর দৃঢ় একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিএনজি রিকশার খোঁজে চারপাশে টকবক চোখে তাকাই। তাকাতেই আমার কপালের উপরের অংশটা গাঢ় ভাঁজের রেখা পড়ে। যেখানে চোখ যায় শুধুই মানুষের লম্বাকৃতি, গোলাকৃতি, ত্রি-আকৃতির মাথাগুলো। এছাড়া আর কিছুই চোখে পড়ছে না। কিঞ্চিত ফাঁকফোকরে জায়গাগুলো এরা লুপে নিচ্ছে। কি উদাসীন এদের চোখমুখে, যেন ব্যস্ততাভিমুখে রণক্ষেত্রে অস্ত্র নিয়ে নেমেছে পায়ে পায়ে। হঠাৎ একটা লোক আমার সামনে দিয়ে ক্রস করে যেতে নিলেই আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে আপু, পথিকদের পথভ্রষ্ট না করে এক সাইড হয়ে দাঁড়ান। আর যদি বই কিনতে আসা তাহলে বুক স্টলে যেয়ে জায়গাটা ফাঁকা করুন। আপনার এটুকু জায়গা দখলেতে অন্যের বুক স্টলে ঢুকতে কষ্ট হচ্ছে। লোকটির সাবলীল এবং মার্জিত গলার কথা শুনে আমি খানিকটা ধাতস্থ হই। পাশ ফিরে তাকিয়ে আমি বুক স্টলের সামনে, অর্থাৎ লোক চলাচলের একেবারে পথিমধ্যে দাঁড়ানো। মনে মনে একটা অপরাধ বোধ হয়। এতক্ষণে তো মনে মনে অনেকেই আমাকে গালাগাল করেছে আর আমার 14 গোষ্ঠীকেও ধোয়ামোছা শেষ করেছে। এমন জায়গায় এসে দাঁড়ালাম খেয়ালই করি না। ভেবেই লোকটির দিকে জোরপূর্বক হাসার চেষ্টা করে। তড়িঘড়ি বেরিয়ে আসতে নিলেই পেছনের কিছু লোভাতুর বস্তু আমাকে চুম্বকের মতো তাদের দিকে টানতে থাকে আর গুঞ্জন তুলে বলছে, এভাবে যেও না সানা। আমাদের তোমাকে সাথে নিবা না? তুমি না খুব সাহিত্যানুরাগী? বই কেনা আমার শখের জিনিসগুলোর মধ্যে অন্যতম একটি। তাই এত সাতপাঁচ না ভেবে হুট করেই ডিসিশন নিয়ে এসেছি যেহেতু একটা বই কিনেই নিই। তাই দেরি না করে হুড়মুঠ একটা স্টলে ঢুকে যাই। যেতেই দোকানদার উৎসুক মুখ করে বললেন, ম্যাম, কোনো বইগুলো আপনার পছন্দ? আর কটা নিবেন? আমি বলার আগেই দোকানদার আমার প্রশ্নের উত্তরের ঝুড়ি খুলে দিল। ব্যাপারটা দেখে বেশ চমকিত হলাম। বললাম, উপন্যাস টাইপ বইগুলো দেখান। দোকানদার বিস্তর বইয়ের কালেকশন বের করতে শুরু করল। আমি হম্বিতম্বি হয়ে বললাম, আরে, এত উপন্যাস বের করতে হবে না। আমি তাক থেকেই চোচ করে নিচ্ছি। তারপর আমি ক্ষীণ চোখে সবগুলো উপন্যাস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে লাল চকচকে মুদ্রিত বইটির দিকে ইঙ্গিত করি। এটা শাহজাহানের তাজমহল বইটি, তাই না? জি, ম্যাম। ওকে, এটা দিন। লোকটি বইটি প্যাকিং করে দেয়।
আমি বইটি হাতে নিয়ে সামনে এগুতেই সামনে একটা রিকশা পেয়ে যাই। রিকশাতে উঠে 40 মিনিট নাগাদ জ্যামজাফলা শয়, অতঃপর হাসপাতালে এসে পৌঁছাই। হাসপাতালে ঢুকে আকাশের চেম্বারে যাই। সে মুখে তরল হাসি টেনে আমায় বসতে বলে। আমি চেয়ার টেনে বসি। বলল, খুব যে লেট করেছিস। জ্যাম ছিল খুব। ইটস ওকে। তুই এসেছিস, আমার ডিউটির সময়ও শেষ হয়ে এসেছে। ওহ, তা একটা স্যাড নিউজ আছে, সানা। কি? আজ সকাল থেকে সার্ভারে একটু প্রবলেম হচ্ছে, তাই রিপোর্ট বেরোতে খুব সময় লাগছে। কখন বেরোবে তাও ঠিক বলতে পারছি না। এই দেখ, ঘড়িতে এখন 1:45। 1:30 বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। 5 মিনিট পর আমার ডিউটি শেষ হয়ে যাবে। আমি আহত চোখে আকাশের দিকে তাকাই। আকাশ ফোন কেটে বলল, আচ্ছা, তোর কাল যদি আসতে কষ্ট হয় তাহলে আমি নিজে গিয়েই তোকে দিয়ে আসব। আসলে বুঝতে পারিনি এরকম কিছু হবে। তোকে অনেকবার কল করে জানাতেও চেয়েছি। তার আগেই তুই রওনা করে দিয়েছিস, তাই কিছু বলতেও পারিনি। বলেই আকাশ অসহায় চোখ করে আমার চোখের দিকে তাকায়। আমি স্ট্রেট দাঁড়িয়ে যেয়ে বললাম, তাহলে আমি চলে যাচ্ছি। আরে চলে যাবি মানে? রিপোর্ট পাবো না তো থেকে আর কি হবে? আকাশ কিছুক্ষণ চুপ থেকে চোখের চশমাটা চোখে ভালোভাবে এঁটে নিয়ে দুঠোঁট কোণে মৃদু হাসির চেপে বলল, সেদিন আন্টিকে নিয়ে আসার পর তোকে একটা রিকোয়েস্ট করেছিলাম আমি, মনে আছে? আছে। তা লাঞ্চটা আজ আমার সাথে করবি তো? আচ্ছা, তুই আন্টিকে সাথে করে নিয়ে আসিসনি কেন? মা অসুস্থ। আকাশ বার দুয়েক জোরে নিঃশ্বাস ফেলে বলল, অসুস্থ শরীর নিয়ে হার্টউইক রোগীদের গাড়ি জার্নিটা ডিফিকাল্ট। যাই হোক, আরেকদিন নিয়ে আসিস, ওকে? দেখা যাবে। আচ্ছা চল, আমার ডিউটি শেষ হয়ে গেছে। বলেই আকাশ উঠে যেতে নিলেই টেবিলের উপর রাখা লাল চকচকে মুদ্রিত বইটির দিকে তাকিয়ে কৌতূহল চোখে বলল, শাহজাহানের তাজমহল। এটা আমার জন্যে গ্রিফট আনলি নাকি? আমি রতিপতি হয়ে টেবিলের উপর চোখ রাখি। বইটা এভাবে ফেলফেল সামনে রেখে দিয়ে ব্যাকুবের মতো কাজ করে ফেলি। তখন এখানে আসার আগেই ভেবে নিলাম ওর চেম্বারে ঢোকার আগে ব্যাগে ঢুকিয়ে নিব, কিন্তু চিন্তাগ্রস্ত আর উদাসীন মনটা আর মাথায় রাখতে দিল। তোরবোর বইটা টেবিলের উপর থেকে এক সপাটে হাতে নিয়ে ব্যাগে ঢুকিয়ে ফেলি। আকাশ খিলখিল হেসে দিয়ে বলল, আচ্ছা, আগে লাঞ্চে চল, তারপর এই বইটার ব্যাপারে কথা বলবো। আমি কিছু বলিনি। নিশ্চুপ থাকি। আকাশ আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে বলল, কি খাবি এবার বল? তোর পছন্দ মতো যে কোনো একটা অর্ডার কর। তাহলে ভেজিটেবল, চিকেন আর বিফ অর্ডার দিই। আমি দুপাশে মাথা নাড়ি। আকাশ ওয়েটারকে ডেকে নিয়ে অর্ডার দেয়। ওয়েটার সায় জানিয়ে চলে গেলে এবার আকাশ আমার দিকে ফিরে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার ওই অনুরোধটাও রাখিসনি, তাই না? আমি নিশ্চুপ থাকি। আকাশ একদণ্ড নিঃশ্বাস ছেড়ে আবার বলল, বইটা একটু দিবি? আমি দেখব। আমি আলতোভাবে ব্যাগের চেইন খুলে বইটা ওর দিকে এগিয়ে দিই। আকাশ ঘোর মাখা চোখে বইটা নেড়েচেড়ে একটা তাচ্ছিল্য মাখা হাসি দিয়ে মুখ তুলে বলল, আমিও কোনোকালে শাহজাহান ছিলাম, হয়তো আছিও। বলেই আকাশ হাসার চেষ্টা করে। আচ্ছা সানা, আমায় একটা সত্য কথা বলবি? ভ্রু কুঁচকে তাকাই। বলল, তোর মাত্র একজন খালামণি, তাও ঢাকায় থাকেন। আর ওই খালামণির ছেলের সাথেই তোর বিয়ে হয়েছে। বললি না কলেজে থাকতে?
আমি এ কথার পিঠে কি বলবো কথা খুঁজে পাচ্ছি না। আকাশ সাডেন এসব কথা বলার মানে কি? আর কেনই বা এসব কথা তুলছে? কি লাভ? কি হবে? ভাবনার মাঝেই আকাশ বলল, সত্যি করে বল তো সানা, তোর আসলেই বিবাহিত জীবন সুখে যাচ্ছে তো? আমি তো জানি একটা মেয়ের হাজবেন্ড পাশে থাকলে তার কোনো জবের চিন্তা থাকে না, নিজেকে ওটা সেটার জন্যে নড়তে হয় না, আর নড়তে হলেও হাজবেন্ড সাথেই খুঁটি হয়ে পাশে থাকে। তাছাড়া তোর সাথে যতদিনই কথা হলো একবারও শুনিনি তুই তোর হাজবেন্ডের সাথে কথা ফোনে বলছিস অথবা কথা বলাতে ব্যস্ত আছিস। আর সবথেকে বড় কথা, তোর প্রাপ্ত বয়স হলে তোর খালামণি তোকে ঘরে তুলবে। আমি তো ভেবেছি এতদিনে তুলেছেও। ওদিন তোকে তাই বললাম, তুই হ্যাঁ বললি। তবে প্রশ্ন, তুই কুমিল্লাতে কেন? প্লিজজ তুই সুখে আছিস তো আমায় বল সানা। আকাশের এসব কথা শোনামাত্রই নিজেকে সরল করার চেষ্টা করি। বললাম, কি বলছিস এসব? আইম ওকে এন্ড মাই ফ্যামিলি। মিথ্যে বলতেছিস? প্লিজজ মিথ্যে বলিস না। প্লিজ জজ। বলেই আকাশ তার দুহাত দিয়ে আমার ডান হাতটা জোরে চেপে ধরে। মুহূর্তেই আমার সারা শরীরের রি রি করে ওঠে, দুচোখ আগুনের মতন লাল হয়ে যায়। এবার এই দিকটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেল। মানুষ আবেগ মায়া দেখায় তাই বলে পরনারীর হাত স্পর্শ করে নয়। এতটা লিমিট ক্রস করার সাহস পেল কিভাবে ও? চোখদাঁত খিচে এক ঝোঁটাকে ওর হাত সরিয়ে দিয়ে লাফ মেরে দুপা পিছিয়ে যাই। ক্রুদ্ধ এবং জোর গলায় বলে উঠলাম, তোকে বন্ধুর জায়গায় দেখে এসেছি কলেজ থেকে। কখনো বন্ধুত্বের সম্পর্ক থেকে অন্য সম্পর্কের রেখা টানতে দিইনি, তা তুই ভালো করে জানিস। তারপরও আজ কোনো স্পর্ধায় আমার বাহু চেপে ধরলি? আমার স্বামী আছে, স্বামী। তারপরও তোর এতটা সাহস হলো কিভাবে? ও তোর কাছে অসহায় মনে সাহায্যের হাত পেতেছি বলে আমার সুযোগের সৎ ব্যবহার নিচ্ছিস তাই না? তোকে এতদিন খুব ভালো ভেবে এসেছি, আর আজ তুই? ছি। প্লিজ সানা, এরকম কিছু নয়। তা যা ভাবছিস তা নয়। তুই কথা বলবি না আমার সাথে? যে আমার হাত চেপে ধরে সে আরও কি করতে পারে আমার সব জানা আছে। বই দে আমার। বলেই এই সপাটে ওর হাত থেকে বইটা কেড়ে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসি। আর মুহূর্তেই পুরো রেস্টুরেন্ট জুড়ে আমাকে এবং আকাশকে নিয়ে একটা সমালোচনা মুখর হয়ে যায়। যখন বাসায় ফিরলাম তখন বুঝতে পারলাম আকাশের সাথে আমি একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি, যেটা করা আমার একদম উচিত হয়নি। বিষয়টিকে সহজভাবেও নিতে পারতাম, জানি না হঠাৎ কি থেকে কি হয়ে গেল। ওর শাড়ি পরে চুল ছেড়ে আসার আবদার করা, আবার তার উপর হাত ধরা কেনজানি আমি এ বিষয়গুলো মেনে নিতে পারিনি। তাছাড়া রহমত চাচার থেকে আমার বিয়ে ভাঙ্গার কারণটা জেনে একেবারেই নাজেহাল অবস্থা। মাথাটা শূন্য শূন্য অনুভূতি। মনের ক্রোধানলে ওর সেম্পেথিটা মুহূর্তের জন্যে মনে হল পৃথিবীর সব এক। খালামণিও একসময় এমন সেম্পেথি দেখিয়েছিলেন। আর এখন তো উল্টো বামহাত দেখাচ্ছেন। মনের সাথে মনের সংঘর্ষের রূপটা আকাশের উপর ছুড়ে দেওয়া আমার একদম ঠিক হয়নি, তাও ওতগুলো মানুষের সামনে। ওর নিজেরও একটা সম্মান আছে। তাছাড়া আকাশ তো ওরকম নয়, ও অন্য সবের থেকে আলাদা। এতটা বছর ওকে ভালোভাবে চেনেও কেন এরকম করলাম কেন? উফস, ভাবতে পারছি না, আর কিছুতেই ভাবতে পারছি না। আকাশ নিশ্চয়ই আর আমার সাথে আগের মতো কথা বলবে না, কল করলেও রিসিভ করবে না। খুব কষ্ট পেয়েছে হয়তো ও।
সেই হাসপাতাল থেকে আসার পর থেকেই মুখ গোমরা করে আছিস। ভেতরেও আসছিস না। আমার সাথে দু একটি কথাও বলছিস না। কি হলো তোর? মার কথায় ভাবনার গোচর কাটে আমার। পেছনে ফিরে মার দিকে স্থির দৃষ্টিতে তাকাই। মা তার কথার জবাব পেতে আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছেন বেলকনির দরজা বরাবর। আমি উদাসীন মুখ করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বারান্দার রেলিং ছেড়ে মার কাছে যাই। কিছু না বলেই হঠাৎ মাকে জোরে জড়িয়ে ধরি। ঘটনার আকস্মিকতায় মা হতবিহ্বল। মাকে এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে চোখ বুজে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি। তারপর আস্তে একটা নিঃশ্বাস ছেড়ে মাকে আবার ছাড়িয়ে নিয়ে বললাম, মা আমরা এখান থেকে চলে যাই প্লিজ। আমার আর এখানে ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কেউ তোকে কিছু বলেছে? দুপাশে মাথা নাড়ি। তাহলে? জানি না মা, আমার কিছুই ভাল লাগতেছে না। খুব খারাপ লাগতেছে মা। নতুন জায়গায় এসেছিস তো তাই খারাপ লাগছে। খানিক থেমে মাথায় হাত বুলিয়ে তারপর আবার বলেন, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমরা তো আর এখানে বেশিদিন থাকছি না। কাল রিপোর্ট ভালোয় ভালোয় হাতে আসুক, তারপর ওষুধপাতি কিনে আমাদের আবাসস্থল। ঠিক আছে? আমি উপরে নিচে মাথা ঝাঁকাই। আর আমার ছলছল চোখজোড়ায় লেপ্টে থাকে মাকে না বলা অনেকগুলো কথা। ডিনার শেষ হলে আমি ফোনটা একটু হাতে নিই। আকাশকে কল করব ভাবছি। মনকে আর মানাতে পারছি না। দেখি রিসিভ করে কিনা। আর রিসিভ না করলে কাল সোজা ওর চেম্বারে গিয়ে হাজির হব এবং সরি বলবো। কিছুক্ষণ এসব ভেবেটেবে আকাশের নাম্বারে ডায়াল করে পলকহীন চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। রিং হয়, ওপাশ থেকে রিসিভ হয়নি। তারপর আবার দিই। তারপরও রিসিভ হয়নি। উপায়ন্তর না পেয়ে নাম্বারে মেসেজ করি, আকাশ প্লিজ কলটা একটু রিসিভ কর। জরুরি কথা আছে তোর সাথে আমার। না, তাতেও কোনো রেসপন্স এলো না। আমি ক্ষান্ত মন নিয়ে বিছানার উপর বসে পড়ি। চোখের কার্নিশ ঘেঁষে গাঢ় পানি জমা হয়, যেন এক্ষুনি টুপটুপ করে বেয়ে পড়বে। মা অবশ্য এখন রুমে নেই। রুমে থাকলে সব দেখে ফেলতেন। এরই মাঝে কেউ দরজা ঠেলে মাথা বের করে বলল, আপামনি, আপনাকে ম্যাডাম ডাকছে। আমি তড়িঘড়ি চোখের আবছা পানিটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে মাথা তুলে তাকাই। এ বাড়ির কাজের লোক। বললাম, জি আসছি। কাজের মহিলা চলে যায়। আমি মিনিট তিনেক সময় নিয়ে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করি। তারপর দৃঢ় পা ফেলে বাইরের দিকে এগিয়ে যায়। ডাইনিং বরাবর যেতেই সর্বপ্রথম খালামণিকে চোখে পড়ে। উনি সিঙ্গেল সোফায় পায়ের উপর পা চেপে বসে আছেন। ঠোঁটের কোনায় কথার পোটলা ঝুলছে। যদিও সিউর বলতে পারছি না, তবে উনার চোখমুখের ভাব তাই বলছে। তার অপোজিট পাশে মা। মার থেকে চোখ সরিয়ে বামপাশে তাকাতেই দেখি তুরাব ভাইয়া। উনার চোখমুখে কেমন একটা কৌতূহলী ভাব। সবার এমন আটি পেতে বসায় কারণ বুঝলাম না ঠিক। কোনো ফয়সালা করবে নাকি? ভাবতে ভাবতেই খালামণির কাছে চলে আসি। খালামণি আমাকে দেখে বলেন, আসছো তুমি? ওখানে গিয়ে বসো, কথা আছে। আমার ভেতরটা হঠাৎ মুচড়ে উঠে কোনো এক আশঙ্কায়। ওখানে বসি। বললেন, সানা, তুরাব নাকি তোমাদের বাসায় গিয়েছে? আমি কিছু বলার আগেই মা বলে উঠলেন, মম, শাহিদা গিয়েছে তো। কতবার বলবো তোকে? বুবু, আমি তোমার সাথে কথা বলছি না। আমি সানার সাথে কথা বলছি। উত্তর ও দিবে। বলেই খালামণি আমার দিকে তাকান।
বলেন, বলো, সানা। আমি ইতস্ততা বোধ করে তুরাব ভাইয়ার দিকে তাকাই। তুরাব ভাইয়ার মাথা নিচের দিকে সমান্তরাল। হঠাৎ খালামণি আমাকে একথা জিজ্ঞেস করছেন কেন? আর জিজ্ঞেস করারই বা কি এমন কারণ থাকতে পারে? এটা তো উনার অজানার কিছু নয়। এতদিনের কথা উনার ছেলে উনাকে না বলে থাকবে বলে তো মনে হয় না। এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। কি সানা, বলছিস না কেন? আমি এবার সোজা উত্তর করি। তা তো তুরাব ভাইয়া জানে, খালামণি। না, তুরাব কিছুই জানে না। ও গেলেই তা জানবে। মানে? উনি আমাদের বাসায় আসেনি? ভাইয়া আপনি আমাদের বাসায় যাননি? তুরাব কি বলবে? আমি বলছি তা শুনতেছ না? দেখেন খালামণি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল নয়, সানা। আমার ছেলে কখনো মিথ্যে বলে না। আমি আমার ছেলেকে চিনি। তুমি হয়তো চাইছো সম্পর্কটা টিকিয়ে রাখতে। দেখো, তোমাকে তো আমি আগেই একবার বললাম তুরাবের কারো সাথে সম্পর্ক আছে। একটা উদাহরণ দিই শুনো, ধরো তোমাদের ডিভোর্স হয়নি। তোমরা সংসার শুরু করেছ। সংসার শুরুর পরই যদি দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা না থাকে, তুরাব তার রিলেশনটাকে ভুলতে না পারে। ওই মেয়ের সাথে কথা বলতে চায়। সে তোমাকে সময় দেয় না। তখন তখন কি করবে? হবে ঝামেলা। হবে। পরে আমরা চাইলেও এর বিহেভ করতে পারবো না সানা। তোমার ভালোর জন্যেই বলছি, এবং স্বয়ং তা তুরাবের সামনেই। এমন সম্পর্ক রাখার কোনো দরকার নেই। এতে তুমিও ভালো থাকবে না, এবং তুরাবও না। বুঝাতে পেরেছি, সানা? মা চুপ থাকতে পারেনি। ব্যথিত গলায় তুরাব ভাইয়াকে বলে উঠল, তুরাব বাবা, তোমার মা এসব কি বলছে? আমরা তো কিছুই বুঝতেছি না। আমি বললাম, প্লিজ মা থামো। আমি বলছি। বলেই খালামণির দিকে মুভ করি। তা আপনি চাচ্ছেন আমি আজ বা কালই ডিভোর্স পেপারে সাইন করে দিই? আমার কথা বুঝতে তো তোমার অসুবিধে হয়নি, তাই না? ওকে। বলেই তুরাব নামের ওই লোকটির দিকে বজ্র চোখে তাকাই। তুরাব নামের ওই লোকটি এক ফোঁড়ো আর কথা বলেননি, বা বলার প্রয়োজনও বোধ করেননি। মানুষ এত ছলচাতুরি হয়? এতটা অভিনয় করতে ওয়ারে? হায় রে, এই মানুষটিকে আর ইনার মাকে না দেখলে জানাই হতো না। তারপর নিজেকে খানিকক্ষণ ধাতস্থ করে মাকে নিয়ে হন্তদন্ত রুমে চলে এসে দরজা লাগিয়ে দিই। এখন যা শুনলেন আর তুরাব ভাইয়ার ভাবভঙ্গি যা দেখলেন, মা এসবে চরম বিস্ময় এবং অবাক। এটা কি কোনো স্বপ্ন ছিল নাকি হ্যালুসিনেশন, মা নিজেও এর কারণ বুঝতে পারছে না। ব্যথিত আর ভারাক্রান্ত মন বলেন, এটা কি হলো রে, মা? তুরাব না আমাদের বাসায় গেল? আজ মিথ্যে বলল কিভাবে? আমি স্তব্ধ দাঁড়িয়ে থেকে মার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ি। কিছু না বলে বিছানার দিকে দুকদম এগিয়ে এক সপাটে ফোনটা হাতে নিয়ে তুরাব নামের ওই অমানুষটার নাম্বারে কল করি। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ হয়। বললাম, আপনি এখন এই মুহূর্তে আমার সাথে দেখা করবেন। অনেক কথা আছে। ছাদে আসেন। আমি আসছি। বলেই কলটা কেটে দিই। ফোন হাতে নিয়ে দরজার দিলে ঘুরে যেতে নিলেই মা বলেন, ওর সাথে আর কি বলবি মা? ও একটা বেঈমান। ও একটা লম্পট। ও ধরনের লম্পটের সাথে আমার মনে হয় না তোর আর কোনো ওর কথা বলা দরকার। আমরা কালই চলে যাব এখান থেকে। আমার হিসেব এখনো অনেক বাকি, মা। আগে করি গন্ডা হিসেব নিই, তারপর ওকে ছাড়ব। এর আগে নয়। ছাদে আসার খানিকক্ষণ পর তুরাব ভাইয়া আসে।
স্বাভাবিক ভঙ্গিমায় দাঁড়িয়ে দুহাত ভাঁজ করে বলেন, তা কেন ডাকলে? এসবের মানে কি? কোনো সবের? ভ্রু কুঁচকে, ভাজা মাছটা আমিও উল্টে খেতে পারি। এমন রংঢং না করে সোজাসাপটা কথা বলুন। উনি উদাস মনে উপরের দিকে তাকিয়ে মুখে একটা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলেন, ভাজা মাছটা যদি আমি উল্টে খেতে পারতাম তাহলে এতদিনে পেছনে মেয়েদের লাইন লেগে থাকত। রুমরেট ও হতো। মানে, কি বলতে চাচ্ছেন আপনি? উনি প্রসঙ্গ পাল্টান, তা প্রেম করছো কয়টা? আর এখনো লাইনে রাখছো কয়টাকে? মুখে লাগাম দিয়ে কথা বলুন বলছি। এটা নয় যে কারো উপর যা তা বলে যাবেন আর সে শুনে যাবে। আর সোজা লাইন চিনেন তো? সোজা দড়ির মতো সোজা কথা বলুন। আপনার পেঁচানো ক্যাচাল শুনতে এখানে কেউ আসেনি। ভালো কথা জানো তুমি। তা তুমি একটা জিনিস জানো? আমার স্বপ্নে ছিল একটা ভার্জিন মেয়ে। আমার যাকে দিয়ে তৃপ্তি মিটবে, যাকে দিয়ে আয়েশ পাব। আর যেদিন তোমাকে অফিসে দেখলাম তোমার চালচলনে বুঝলাম নির্ঘাত তুমি ভার্জিন হবে, তার উপর তুমি ছিলে সুন্দরী। সেই ভেবেই মাকে আর না জানিয়ে তোমাদের বাসায় ছুটে যাই। অবশ্য মাকে আবার একথাটা জানাইনি যে তোমাকে মেনে নিতে তোমাদের বাসায় যাচ্ছি। এতে মা মোটেও খুশি হতেন না, বরঞ্চ বারণ করতেন। মার তো জেনিকে পছন্দ। আর আজ পর্যন্ত শুনেনি, আমার মুখ থেকে শোনেনি সেদিন যে তোমাদের বাসায় গেলাম, যদিও তোমাদের থেকে শুনেছে। বিনিময়ে মিথ্যে বানোয়াট কথা বলে সম্পর্কটা টিকিয়ে রাখার উপাধি পেয়েছ। হা হা হা। তা আসল কথা বলি। তাই সেদিন তোমাদের বাসা কথাগুলো তোমার সামনে এমন সুন্দরভাবে উপস্থাপন করলাম, তুমি তো দ্বিধায় পড়ে গেলে আমায় আসলেই ডিভোর্স দিবে নাকি রিজেক্ট করবল। আমি তো মনে মনে সেই খুশি হলাম। যাই হোক, এবার দ্বিতীয় টপিকস বলছি। তুমি যেদিন আমাদের বাড়ি আসলে সেদিন থেকে তোমার পেছনে গোয়েন্দা লাগিয়ে দিই। যাকে বিয়ে করব তার ব্যাপারে অন্তত তো আমাকে একটু আধটু জানতেই হবে। তুমি আজ হাসপাতালে তোমার মার রিপোর্ট আনতে গিয়েছিলে। আচ্ছা, তোমার একটু বিবেকে বাঁধেনি আপন লোককে রেখে পরপুরুষের মাধ্যমে মাকে ডাক্তার দেখাতে? আবার আমাদের থেকেও একথা লুকিয়ে রাখলে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেলাম, ওই ডাক্তারের সাথে তো তোমার আবার পীড়িত আছে। তা আমাদের আবার জানাতে যাবে কেন? আমরা তো আবার রিয়াকশন নিব। তা রেস্টুরেন্টেও নাকি ডাক্তারের সাথে ঝগড়াঝাটি হয়েছে? তা কেন হলো? ডাক্তার তোমার হাত ধরেনি বলে? আচ্ছা, কত রাত কাটিয়েছ তার সাথে? ভার্জিনিটি তো মোটেও নাই, একদম পচা হয়ে গেছ। গন্ধ ওয়াক ওয়াক। সহ্য করতে পারিনি উনারোর শেষ কথাটা। সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে উনার গালে সজোরে একটা চড় মারি। ইউ লম্পট! আপনার সাথে আমার সম্পর্ক থাকার কোনো ইচ্ছেই এখন আমার নাই। আমি আপনাকে আজই এবং এখনই অমন স্বীকৃতিহীন সম্পর্ক থেকে সরিয়ে দিচ্ছি। আল্লাহ খুব জোর বাঁচিয়েছে এমন একটা খারাপ লোকের থেকে। বলেই এক মুহূর্তে আর না দাঁড়িয়ে দ্রুতপদে ছাদ থেকে চলে আসি। টাস করে দরজা ঠেলে ভেতরে ঢুকে ব্যাগের মধ্যে পড়ে থাকা ডিভোর্স পেপারটা বের করি। মা বিস্ময় মাখা চোখে তাকিয়ে আছেন। কি করছি বা কি করব মা কিছুই বুঝতে পারছেন না। ডিভোর্স পেপারটার দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবতে থাকি। জীবনে কত ছলনময়ী মানুষ দেখেছি, কত বিশ্বাস ভাঙ্গার মানুষ দেখেছি, কত স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভাঙ্গার মানুষ দেখেছি। এদের আমি ঘৃণা করি, চরম ঘৃণা করি। আগে কত ভাবতাম জীবনে মেয়েদের বিয়ে একটা
আর একই কাপড়ে তার জীবন। আর আজ হলো কি? হে আল্লাহ, ইচ্ছেটা গুড়িয়ে বালু করে দিলে। অর্ধচোখে পাতায় টলটল পানি বেয়ে পড়ছে বৃষ্টির ফোঁটার মতো। কলম হাতে নিয়ে স্বাক্ষর করা স্থানে খচখচ কলমের কালিতে একটা নিকষ, অবিশ্বাস, স্বীকৃতিহীন, অন্ধ ভালোবাসার বন্ধনের সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঘটে। অচল চাকার মতো থেমে গেল তুরাব আর সানার বন্ধনটা। এই বন্ধনটার এখানেই সমাপ্তি। চারদিকে ফজর আজানের পড়তেই আমার তন্দ্রাচ্ছন্ন চোখের পাতা খুলে যায়। অবসাদ শরীর নিয়ে উঠতেই নিলেই মার দিকে নজর যায়। মা চোখজোড়া ফকফকে খুলে রেখে উপরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি খানিকটা অবাক হয়ে মার মাথায় আলতো হাত রেখে শান্ত গলায় বললাম, মা। মা আচমকা আমার কণ্ঠস্বর শুনে হন্তদন্ত চোখের পাতা আবার বুজে নেন। মুহূর্তেই আমার দুচোখ টলমল করে উঠে। বুঝতে আর বাকি রইল না মা যে কালকের ঘটনাটি নিয়ে সারারাত ভেবে ভেবে নির্ঘুম কাটিয়েছেন। মনে মনে কষ্টগুলোকে নিজের মাঝে অনুভব করেছেন। আমি যাতে এর কিছুটি না বুঝতে পারি তাই আবার আমার শব্দ পেয়ে ঘুমের ভান ধরেছেন। কিছুক্ষণ মার দিকে নীরব তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ি। তারপর বিছানা থেকে নেমে অজু সেরে ফজরের নামাজে দাঁড়াই। মোনাজাতে থাকা অবস্থায় চারদিকে আস্তে আস্তে ফর্সা কণা নামে। 2-3টা কাক কিছুক্ষণ কাকা ডেকে পশ্চিম আকাশে উড়ে যায়। আমি জায়নামাজটা ভাঁজ করে রেখে বিছানার কোণে রাখি। মার কাছে গিয়ে নরম গলায় বললাম, মা, ও মা, ফজরের ওয়াক্ত চলে গেছে, উঠবে না? মা কিছু বললেন না। আমি আবার ডাকলাম। মা এবার ভাঙ্গা গলায় জবাব প্রদান করলেন, উঠতেছি মা, উঠতেছি, বলেই উঠার চেষ্টা করেন। আমি মাকে উঠতে সাহায্য করি। মা দাঁড়িয়ে বুকে হাত টেনে আমাকে বলেন, বুকের ব্যথাটা হঠাৎ এমন বাড়ছে? উহুহু, বেশি বেড়েছে মা? তা জানি না রে মা, তবে বুকটায় প্রচণ্ড ভার ভার লাগছে। বলেই মা বাথরুমে চলে যান। আমি জামাকাপড় গোছাতে ব্যস্ত হয়ে যাই। আমার এবং মার যাবতীয় সবগুলো রুমের অন্ধ্রে থেকে বের করে করে বিছানার উপর জড়ো করি। গোছাগোছির কাজ প্রায় শেষের পর্যায়ে। মারও নামাজ শেষ হয়। জুতো একজোড়া বেকনিতে রেখে এসছি ওটা আনতে বেলকনির দরজা বরাবর যেতেই হঠাৎ মা একটা আর্তনাদ করে উঠেন। আমি চমকে পেছনে ফিরে তাকাই। মা বুকে হাত চেপে আধবসায় চোখমুখ কুঁচকে কাতরাচ্ছেন। আমি দৌড়ে মাকে গিয়ে জড়িয়ে ধরি। মা, তোমার কিছু হয়েছে? এমন করছো কেন তুমি? মারে ব্যথাটা খুব জোর বেড়েছে, সহ্য করতে পারতেছি না আর। দমদম ফালাতে পারছি না। মা তুমি এখানে একটু কষ্ট করে বসো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। বলেই দ্রুতপদে বক্স থেকে একটা ওষুধ নিয়ে এনে পানি সমেত তা মার মুখে ফুঁড়ে দিতেই মা একগাল বমি ওয়াক করে নিচে পুরোটা ঢেলে দেন। আমি হতভম্ব চোখজোড়ায় এক্ষুনি যেন কেঁদে ফেলি। মার হঠাৎ এ কি হল? মার তো এর আগে তীব্রভাবে এমনকি কখনো হয়নি। হে আল্লাহ, কি করব আমি? গিয়ে খালামণিকে বলবো? আকাশকে? হ্যাঁ হ্যাঁ, আকাশকে। তড়িৎ হাতে আকাশের নাম্বারে টাচ করি। একে 4বার রিং হয়, রিসিভ হয়নি। নাও আইম এক্সট্রিমলি হেল্পলেস। নো ওয়ান হ্যাজ বিসাইজ মি। ভাবতে ভাবতে হাতজোড়া দিয়ে মাথার দুপাশে চেপে ধরে ফ্লোরের উপর ধপসে বসে পড়ি। আমার কান্নার বেগের সাথে মার কিছু কাতর জড়ানো ভাঙ্গা ভাঙ্গা ধ্বনি শুনতে পাই। সানা, মারে মা, আমায় ক্ষমা করে দিস। আজ আমার জন্যে তোর এই অবস্থা হল। ক্ষমা করে দিস আমাকে।
আমি বড্ড অপরাধী রে, বড্ড অপরাধী। আমাকে বদদোয়া দিস না, তাহলে আমি জান্নাত পানো না। আমি মাথা তুলে এবার মার দিকে তাকাই। মা অসার শরীর নিয়ে প্রচণ্ড ব্যথায় ছটফট করছেন। আমি কটপকে উঠে দাঁড়িয়ে মাকে গিয়ে জোরে জড়িয়ে ধরে উঠানোর চেষ্টা করি। মা বললেন, হাসপাতাল নিচ্ছিস আমাকে? আমি তো আর মনে হয় বাঁচব না মা। আমাকে খামোখা কষ্ট করে হাসপাতালে নিস না মা। আমি মার কথা শুনেছি কি শুনিনি তা ঠিক জানি না, তবে এখন এসব শোনার হাতে একদম সময় নেই। শরীরের সর্বশক্তি দিয়ে মাকে ধরে বাইরে নিয়ে যেতেই ভাগ্যে পরিক্রমায় রহমত চাচাকে সামনে পাই। মার কি হয়েছে বলে আমাকে সাহায্য করতে এগিয়ে আসেন। তারপর মাকে সিএনজি করে একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে আসি। প্রাইভেটে চিকিৎসা করাতে নিলেই ডাক্তার বলেন, মা হার্ট অ্যাটাক করেছে। মাকে ইমার্জেন্সি আইসিইউতে রাখতে হবে। তার জন্যে লাখের মতো হবে, না হলে উনারা মায়ের চিকিৎসা করতে পারবেন না। তবে এই মুহূর্তে আমার কাছে ওত টাকা নেই। কোথায় পাবো আমি ওতগুলো টাকা? কে দিবে আমাকে? ওদিক দিয়ে মার অবস্থা খুবই বেসামাল। অন্তত এই মুহূর্তে একটা চিকিৎসা তোমার দরকার। আচ্ছা, রহমত চাচা, সরকারি হাসপাতালে মাকে নিয়ে গেলে? আরে তুমি সরকারি হাসপাতালের কথা কেন ভাবছ? সরকারি হাসপাতালে নিয়ে গেলে কোনো লাভ হবে না, খামোখা সময় নষ্ট। তুমি দেরি আর না করে তোমার খালামণিকে কল করো। উনার কাছে কল সম্ভব নয়। মারে কাল আমি সব দেখেছি। একটা কথা বলি তোমাকে, বিপদের সময় সব অপমান গায়ে মাখতে নেই রে। আগে নিজের মাকে বাঁচাও। রহমত চাচা মন্দ বলেনি। হ্যাঁ পরে আমি উনাদের সব টাকা পরিশোধ করে দিব, যত কষ্ট হবে আমার। এই আমার প্রমিজ। মনে মনে ভেবেই কল করব এমতাবস্থায় আমাদের কাছে কেউ একজন এসে বলল, আপনারা যাকে নিয়ে এসছেন উনি তো মনে হয় মারা গেছেন। কথাটি শোনামাত্র জোরে একটা আর্তনাদ করে উঠি। আর্তনাদে চারপাশে থাকা সবাই আমার দিকে প্রশ্নবিদ্ধ এবং অবাক চোখে তাকায়। আমি এক দৌড়ে রোগ নির্ণয় রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরি। মা, ও মা, মাগো, মা তুমি বেঁচে আছো? কথা বলো মা, কথা বলো, কথা বলো। মা কথা বলেনি। হাত পা অসাড় পড়ে আছে ওটিতে, চোখজোড়া বুজে আছে। এতক্ষণে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বলে কাতরিয়েছিল, এখন সেই নিঃশ্বাসটুকু হারিয়ে গেছে। মা একদম সোজা হয়ে শুয়ে আছে। খুব নিবিড় ঘুম, যে ঘুমে মা কখনোই জাগবে না। চাচা, আমার মা কি ঘুম থেকে আর জাগবে না? চাচা, চাচা গো, ও চাচা। মা উঠো উঠো। ঠিক খেয়াল নেই কখন জ্ঞান হারালাম। যখন চোখ মেলি তখন দেখি আমার চারপাশে অনেকগুলো পরিচিত মুখ। এই যেমন খালামণি, তুরাব ভাইয়া, আকাশ। খালামণি বলে উঠলেন, ওই তো সানা জেগেছে। এই সানা, আমাকে কিছু জানালি না যে বুবুর এই অবস্থা হলো? তুই চলে যাবার মিনিট 10 পর বাড়ির কাজের লোকের থেকে শুনলাম তুই বুবুকে এই অবস্থায় হাসপাতালে নিয়ে গেছিস। পাগল হয়ে তুরাবকে কল করলাম, আর এসে দেখলাম আমার বুবু। বলেই খালামণি কান্নায় ভেঙ্গে পড়েন। আকাশ বলল, সানা, আমি খুবই দুঃখিত। তোর বিপদের সময় আমি তোর পাশে থাকতে পারিনি। প্লিজ আমায় ক্ষমা করে দে সানা, প্লিজ। আন্টির রিপোর্ট যখন হাতে পেলাম দেখলাম রিপোর্ট খারাপ।
পাগল হয়ে তোকে কল দিই আন্টিকে ইমার্জেন্সি ওখানে নিয়ে যেতিস। আর কলটা কেউ একজন রিসিভ বলল আন্টি আর নাই। তুই আন্টিকে আমার ওখানে না নিয়ে এখানে কেন নিয়ে আসলি? এই সানা, কথা বল। সব কথা মাথার মধ্যে ঢুকলো কিনা জানি না, তবে মাকে এখানে এখন দেখতে পাচ্ছি না। মাকে এরা কোথায় নিয়ে গেছে? জোর গলায় চিৎকার দিয়ে বললাম, আমার মা কই? সানা, বুবু এখন অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে। এতক্ষণ তোর জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম। চল। আমি কথার জবাব না দিয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়াই আর টালমাটাল পায়ে অ্যাম্বুলেন্সের দিকে অগ্রসর হতে থাকি। পেছনে পেছনে উনারাও আসছেন। আমি অ্যাম্বুলেন্সের কাছাকাছি আসতেই কেউ একজন পেছনের দরজা খুলে দিয়ে বলল, ভেতরে ঢুকেন আপু। লোকটির কথায় সম্মতি দিয়ে আমি ভেতরে আসি। ভেতরে ঢুকতেই নিজেকে স্থবির না রাখতে পারলেও অসাড়ভাবে বসে থাকি পলকহীন চোখে। মা আমার সামনে সাদা কাপড়ে আবৃত শুয়ে আছে। স্বর্গের ঘুম ঘুমাচ্ছে মা। খালামণি তুরাব ভাইয়াকে কিছু একটা বলে অ্যাম্বুলেন্সের ভেতরে আসতে চাইলেই এবার আমার টনক নড়ে ওঠে। গম্ভীর গলায় বললাম, খালামণি, তোমাদের কারো যেতে হবে না আমার সাথে। আমি মাকে নিয়ে একাই যেতে পারব। আর একটা কাইন্ডলি রিকোয়েস্ট, কুমিল্লা আসবেন না। সানা, তুই এসব কি বলছিস? আমার বুবু মারা গেছে আর আমি যাব না। এরে বুবু আমার রক্তের বোন। এমন কথা বলিস না। মা একা। সময়ের ব্যবধানে থেকেও আপনজন থাকল না। ভালো থাকবেন খালামণি। খুব কষ্ট দিয়েছি আপনাদের আমি এবং মা। মাফ করবেন। বলেই ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলি। ড্রাইভার সম্মতি দিয়ে গাড়ি স্টার্ট করে। আমি উনাদের থেকে অনেকটা দূরে চলে আসি আর উনার নিথর চোখে অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে আছেন। চলবে।